অবশেষে পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ গ্রেফতার। হাইকোর্টে রক্ষা কবচ না পেয়ে গা ঢাকা। ভিন রাজ্যে পালানোর চেষ্টা দেবরাজের। এসটিএফ এর তৎপরতায় শেষ রক্ষা হলো না। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার দেবরাজ। রাতে দেবরাজকে বাগুইআটি থানায় আনা হবে। আগামীকাল দেবরাজকে বারাসাত আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে পুরুলিয়া সীমান্ত থেকে বাগুইআটি থানার উদ্দেশ্যে এসটিএফ এর পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে রওনা দিয়েছে এবং কিছুক্ষণ পরে অর্থাৎ রাত 12টার পরে দেবরাজ চক্রবর্তীকে বাগুইআটি থানায় নিয়ে আসা হবে। বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে ইতিমধ্যেই পুরুলিয়া সীমান্ত থেকে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে তারা রওনা দিয়েছে এবং কিছুক্ষণের পর অর্থাৎ রাত 12টার পরে সরাসরি একেবারে বাগুইআটি থানা, সেখানে তাকে নিয়ে আসা হবে। রাতে থানাতেই সেখানে রাখা হবে এবং সকালবেলা মেডিকেল করানোর পরে ঠিক দুপুরে 11টার পরে বারাসাত আদালতের উদ্দেশ্যে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই আদালতে পেশ করার পরে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই তোলাবাজির মামলায়। একাধিক অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে, আর গ্রেফতার হতেই সেলিব্রেশনের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করেছে এসটিএফ। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। আর আজকে ছবি দেখাচ্ছি সেলিব্রেশনের ছবি, বাগুইআটি জোড়া মন্দিরের সেখানে সেলিব্রেশন। দেবরাজ চক্রবর্তী গ্রেফতার। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, তোলাবাজি, খুন, হুমকি। বাগুইআটি জোড়া মন্দিরের কাছে উদযাপন বিজেপির। চলল মিষ্টিমুখ, আবির খেলা, বাজি ফাটানো, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। গ্রেফতার দেবরাজ চক্রবর্তী। বাগুইআটি জোড়া মন্দিরের কাছে উদযাপন বিজেপি। বাজি ফাটানো চলছে, চলল আবির খেলা, মিষ্টি মুখ। প্রসেনজিতের আত্মায় শান্তি পাবে, কাকিমা অনিমা কাকিমা শান্তি পাবে। একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল বিজেপি করার অপরাধে। কিরকম নেতা সে, তার বউ বাচ্চাকে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। মেরুদণ্ডের অভাব, চুরি করার সময় মনে ছিল না। 2 পয়সার একটা কাউন্সিলর, তার হচ্ছে 1,500 কোটি টাকার সম্পত্তি, 1300 কোটি সম্পত্তি হিসাব আমি বের করেছি। তার স্ত্রী বাইরে আছে একটাই কারণে, তার স্ত্রী একটা বাচ্চা আছে, নাহলে বউ কম দোষী নয়। আচ্ছা, পুরোনো কথাটা আছে না, কি যেন গানটা ছিল, তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ রাখিতেছেন। প্রাণনাথ পুরুলিয়ায় ঝাড়খণ্ড বর্ডার থেকে ধরা পড়েছে। 80 নাম্বার চেঞ্জ করেছে, ফোন বন্ধ করে রেখেছিল, বাড়ির সাথে যোগাযোগ করছে না। কিরকম বাবা আছে, তার বাচ্চার খোঁজ পর্যন্ত নেয় না। এটাকে নেতা যারা শিরায় শিরায় গরম রক্ত, আমরা দেবরাজের চরম ভক্ত বলে ঘুরে বেড়াচ্ছ, তারা যে কোথায়? প্রথম দিন থেকে আমি যখন অভিযোগ করেছিলাম চোর, মানুষের টাকা লুট করেছে, তারা আমাকে যারা অপোজ করেছিল তারা কোথায়? এক একটা করে অ্যারেস্ট আমি বলেছিলাম রাজারহাট গোপালপুর চোর মুক্ত হবে, রাজারহাট গোপালপুরের কোনো গুন্ডা থাকবে না। যদি গুন্ডা কেউ হয় এখানকার, মানে ভগবান যদি কেউ হয় জনগণ, জনগণের ওপর কেউ থাকবে না। আমার সেই কথা আজও একই আছে, পুরনো কোনো গুন্ডা থাকবে না, নতুন কোনো গুন্ডার জন্ম হবে না। তরুণ আইনজীবী প্রতিবাদী যাকে আপনারা 27,000-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। তরুণ জ্যোতিকে বলবো এফআইআর এর কপিগুলো, সার্টিফিকেট কপি তুলে আমার কাছে পাঠাবেন ভাই। ওই ভাইবোর যে ডেনিয়াটা এখানে ছিল আর কোথায় গেছে? অনেক মামলা দিয়েছে, অত্যাচার করেছে, 21-এর পরের অত্যাচার। আমি তো মনে করি ব্রিটিশরাও এত অত্যাচার করেনি, ওরা যে অত্যাচার পুষ্পা ঝুঁকে গেছে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেয়, ডাকাতটাকে ঠিক করার দায়িত্ব। পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী। আগাম জামিন খারিজ হতেই ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ ও প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় গ্রেফতার। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, হুমকির অভিযোগ। ভোট পরবর্তী অশান্তি, মারধর, হুমকিরও অভিযোগ। বিজেপি কর্মী খুনেও নাম জড়ায় দেবরাজ চক্রবর্তী।
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে শুধুমাত্র এই একটা অভিযোগ নয়, একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজির একাধিক যে অভিযোগ রয়েছে তারই পাশাপাশি দেখলে দেখা যাবে প্রাথমিক নিয়োগদের দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা হয়েছিল। শুধু সেই অভিযোগ নয়, চাকরি দেওয়ার নামে কিন্তু এই অভিযোগ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে 2021-এ ভোট পরবর্তী হিংসার ঘটনা, সেই ঘটনায় দেবরাজ চক্রবর্তীর নামে কিন্তু অভিযোগ ছিল। এবং অন্যদিকে আয় বহির্ভূত সম্পত্তি, বিপুল পরিমাণে সম্পত্তি, সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। দেবরাজ চক্রবর্তীর যেভাবে কম দিনের মধ্যে উত্থান হয়েছিল, সেই রকেটের গতিতে কিন্তু সম্পত্তির পরিমাণও বেড়েছিল। এরকম একাধিক তার বিরুদ্ধে কিন্তু বাগুইআটি থেকে শুরু করে উত্তর 24 পরগনা গোটা জেলা জুড়ে কিন্তু এই অভিযোগ রয়েছে। তার কারণ উত্তর 24 পরগনা জেলার তিনি গোটা দায়িত্বে ছিলেন, তার কথাতেই সবকিছু হতো। অন্যদিকে ব্যারাকপুর জেলা সাংগঠনিক তিনি কিন্তু দায়িত্বে ছিলেন, যুব সভাপতি ছিলেন, এবং সেই সুবাদে কিন্তু একাধিক জায়গা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং তার একাধিক ঘনিষ্ঠ কাউন্সিলরের মাধ্যমেই কিন্তু এই সমস্ত গোটা কাজকর্ম তিনি করাতেন, এমনটাই অভিযোগ ছিল। কিন্তু বাগুইআটি থানা এলাকায় তার বিরুদ্ধে একটি তোলাবাজির মামলা ছিল, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দেখলে দেখা যাবে সিবিআই এর কাছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। ভোট পরবর্তী অশান্তির ঘটনা, সিবিআই এর কাছে সে মামলা পরবর্তী ক্ষেত্রে আরও একটি অভিযোগ ছিল। অন্যদিকে বিপুল পরিমাণে আয় বহির্ভূত যে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি, এই অভিযোগ ছিল। যেখানে জামিন যখন নাকচ হয়ে যায়, তার পরবর্তী ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এই তো হচ্ছে উত্তর 24 পরগনা জেলার হচ্ছে ছোট ভাইপোর একটা পাইরেটেড ভার্সন। ভাইপো একে দিয়েই বহু ধরনের অকাম কুকাম এগুলো করাতো। যতদিন তৃণমূলের সরকার ছিল, এই ধরনের গুন্ডা, সমাজ বিরোধী, এই ধরনের তোলাবাজরা দাপিয়ে বেরিয়েছে। দেবরাজ চক্রবর্তী এমন একজন যাদেরকে তৃণমূলের বিভিন্ন নেতাদের কর্মীদেরকেও যাকে তোলা দিতে হতো। তো খুব স্বাভাবিক আছে এই বিষয়টা হওয়ার। এখন আইনের শাসন এখানে যখন প্রতিষ্ঠা হয়েছে, তো সেখানে সেইভাবেই কাজকর্ম হবে। দেবরাজ চক্রবর্তী ঠিক কাজ করেছেন না ভুল কাজ করেছেন, যারা গ্রেফতার করেছেন সেই গ্রেফতারি বৈধ না অবৈধ, এ ব্যাপারে কেসের মেরিটের ব্যাপারে আমি কোনো অবস্থায় কাউকে ডিফেন্ড করছি না। এজেন্সি অ্যারেস্ট করেছে, এজেন্সি যদি কোর্টে সেটা দেখিয়ে দেয় এবং যে অ্যাকিউজড ব্যক্তি তিনি বা তার লয়ার যদি তাকে ডিফেন্ড করতে না পারেন, তাহলে অভিযোগটা সত্যি ধরতে হবে। হাইকোর্টে আগাম জামিন খারিজ হতেই গ্রেফতার দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। আগামীকাল বারাসাত আদালতে পেশ করা হবে। আজ রাতেই তাকে বাগুইআটি থানায় আনা হচ্ছে। পিসি সরকারের ম্যাজিক ছাড়া এরকম রকেটের গতিতে উত্থান কোনো রাজনৈতিক নেতার সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে হয়েছে এরকম হাতে গোনা উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। গত কয়েক বছরে বারবার শিবির বদলেছেন, কখনো পূর্ণেন্দু বসু, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জনের ছত্রছায়া থেকে গত কয়েক বছরে, হাতে গোনা কয়েকটা বছরে 19টা সম্পত্তির মালিক যিনি ছিলেন, তার নাম দেবরাজ চক্রবর্তী, যিনি কোট আনকোট একজন কাউন্সিলর। আমরা যেখান থেকে লাইভ টেলিকাস্ট করছি, এই বিধাননগর পুর নিগমের একজন কাউন্সিলর হয়ে 19টা সম্পত্তি করলেন, স্ত্রীর নামে 3টে সম্পত্তি করলেন। বাঙালির যেটা স্বপ্ন কালিম্পংয়ে গিয়ে 2 দিন অতিরিক্ত থাকা, সেই কালিম্পংয়ে যেটা 5 একর কিনেছিলেন এই দেবরাজ চক্রবর্তী, সেটা মাত্র 5,000 টাকা কাঠাতে বিক্রি করে দিলেন। খুব পরিবারের কাছের বন্ধু, কোনো আত্মীয় নয়। পাশাপাশি লেবার কন্ট্রাক্টর, এই বিধাননগর পুর নিগম চত্বর জুড়ে বিধাননগরের যারা লেবার কন্ট্রাক্টর রয়েছেন, লেবার কন্ট্রাক্টরের কাছ থেকে বছরে 2টো কিস্তিতে 50 লাখ টাকা তোলা, এবং সেই তোলার পরিমাণটা বাড়িয়ে 75 লাখ টাকা করা হয়েছিল। 75 লাখ টাকা না দেওয়ার কারণে এতটাই প্রভাবশালী এই দেবরাজ চক্রবর্তী ওই লেবার কন্ট্রাক্টরের কাজটাই বন্ধ করে দেন। আমরা প্রত্যেকেই 2 কাঠার একটা ছোট ফ্ল্যাটের স্বপ্ন দেখি। সেই ফ্ল্যাট যখন আমরা কিনতে যাই, সেই ফ্ল্যাটের ক্ষেত্রে কি হলো, যিনি ফ্ল্যাট কিনবেন তার একটা ছোট্ট জায়গা আছে, এই দেবরাজ চক্রবর্তীর গ্যাং সেখানে পৌঁছে যেত। ওই ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন আপনার জায়গায়, জমিটা আমাকে দিয়ে দিন। অর্থাৎ একটা বাড়ির স্যাংশন, অর্থাৎ সেল ডিড, একটা বাড়ির ফ্ল্যাটের ক্ষেত্রে সেল ডিড করা হয় প্রথমে, এই ডিডের পর ফাইন্যান্সিয়াল রেজিস্টার হয়। সেল ডিড না, সেটাকে ডেভেলপমেন্ট ডিডে কনভার্ট করার যে চাতুরিয়ানা বা মুন্সিয়ানা দেখিয়েছিল, তাতে খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত পর্যন্ত তার 2টো চোখ কপালে তুলেছিলেন, বিস্ময় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন এই ডেভেলপমেন্ট ডিডে কনভার্ট করার যে আইডিয়া,
সেটা সত্যি তারিফ করতে হয়। এবং তার ফলশ্রুতি কি হয়েছিল, 309 বিএনএস এ 309 সাবসেকশন 4 এই ধারাতে নতুন করে তোলাবাজির অভিযোগ এসেছিল। পুলিশ যখন তদন্ত করছিল তা উঠে আসে, তাতে দেখা যাচ্ছে যে ফ্ল্যাটে বা জায়গাটার দাম 59 লাখ টাকা, সেটা মাত্র কোন এক জাদু বলে, দেবরাজ নামক জাদু বলে, সেটা মাত্র 15 লাখ টাকায় নিজের নামে করে নিচ্ছে এই দেবরাজ চক্রবর্তী। যেটার দাম 62 লাখ টাকা সেটা তিনি 19 লাখ টাকায় কিনছেন। এগুলো আমাদের বক্তব্য না, এটা বিধাননগর পুলিশের যে তদন্ত হয়েছে সেখানে একাধিক ব্যক্তি যা বয়ান দিয়েছেন, যা স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টগুলি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের পেশ করা আদালতের সওয়াল। সেটাই আমরা বলছি, মানুষ, রাজ্যের মানুষ দেখছেন। আমি প্রথমেই যেটা শুরু করলাম, রকেটের গতিতে, উল্কার গতিতে উত্থান যদি সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে কারোর হয়ে থাকে তা হলেন এই দেবরাজ চক্রবর্তী। তাই আর কোনো রকম সময় নষ্ট না করে দ্বিতীয় শুনানির দিনেই বিচারপতি জয় সেনগুপ্ত তার আগাম জামিন আবেদন নাকচ করেন। এবং দ্বিতীয় এই যে শুনানি নাকচ হয় সেখানে শুধুমাত্র সম্পত্তি নয়, 100 কোটি টাকা সম্পত্তি নয়, 60 বা 80 লাখ টাকার গাড়ি কেনা নয়, সেদিন কিন্তু তোলাবাজির নতুন একটা বিষয় আদালতের সামনে এসেছিল। সব দিক বিবেচনা করে ছোট্ট শিশু সন্তানের কথা মাথায় রেখে অদিতি মুন্সি, প্রাক্তন বিধায়িকা রাজারহাট গোপালপুরের, তাকে আগাম জামিনের কিছু শর্ত দিয়ে মঞ্জুর করেছিল, কিন্তু দেবরাজ চক্রবর্তীর শটান তার আগাম জামিন খারিজ হয়েছিল। এরপর একটা ছবি দেখায় নদিয়ার পলাশীতে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম। পলাশী রেস্তোরাঁয় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা মহুয়ার। রেস্তোরাঁর বাইরে ডিম নিয়ে বিক্ষোভ, রেস্তোরাঁর জানলা লক্ষ্য করে ডিম ঢিল। ডিম বিক্ষোভের ভিডিও করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। ঘটনা নিয়ে ফেসবুকে একের পর এক লাইভে সরব হলেন তিনি। দেখুন সেই ছবি দেখাচ্ছি। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছিল এই রেস্তোরাঁয়, আর সেখানে রেস্তোরাঁর বাইরে ডিম নিয়ে বিক্ষোভ, মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম। পলাশীর রেস্তোরাঁর বাইরে ডিম নিয়ে বিক্ষোভ, রেস্তোরাঁর জানলা লক্ষ্য করে ডিম ঢিল। ডিম ছোড়া হয়, একের পর এক ডিম ছোড়া হয় রেস্তোরাঁর জানলা লক্ষ্য করে। আর এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, তখন মহুয়া মৈত্র ফেসবুক লাইভে, এবং তখনও তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হচ্ছে। যতদিন বেঁচে থাকবো এই পতাকাটা দাঁড়াবো। আর শুরু করো, শুরু করুন, করুক, মারুক, মারুক, মারুক। দেখছেন? ছাড়ো, 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 ছাড়ো। পুলিশ কি করছে দেখুন। কোথায় পুলিশ? দেখুন, দেখতে পাচ্ছেন আবার শুরু করেছে। এই পতাকা চলবে, এই পতাকা চলবে যতই। পুলিশ আবার দাঁড়িয়ে আছে, ওদের সামনেই এসব হচ্ছে, দাঁড়িয়ে আছে দেখুন। ভিডিও ইয়াদার পাথরটা কিরম ছুড়লো দেখলেন? কাজটা ভাঙলো, পাথরটা ছুড়লো দেখলেন পুলিশের সামনে। পুলিশের সামনে কিভাবে পাথরটা ভাঙলো দেখলেন? শুনতে পাচ্ছেন? ছাড়ো না, ছাড়ো। ফেসবুক লাইভে এসে একের পর এক সেই ভিডিও তুলে ধরলেন এবং লাইভে সরব মহুয়া মৈত্র, তাকে লক্ষ্য করে ডিম। পলাশী রেস্তোরাঁর বাইরে ডিম নিয়ে বিক্ষোভ, রেস্তোরাঁর জানলা লক্ষ্য করে ডিম ছোড়া হয়, ডিম ছোড়া হয়। ফেসবুকে একের পর এক লাইভে সরব মহুয়া। ডিম বিক্ষোভের ভিডিও করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আর পুরো ঘটনা নিয়ে ফেসবুকে এলেন এবং ফেসবুক লাইভে সরব হলেন মহুয়া মৈত্র। কালো পতাকা দেখানো হয় মহুয়া মৈত্রকে। রেস্তোরাঁর বাইরে সেখানে কালো পতাকা দেখানো হয়, বিক্ষোভকারীরা কালো পতাকা দেখান মহুয়া মৈত্রকে।
কাঁচ ভেঙেছে আপনারা দেখতে পাচ্ছেন? লাস্ট 2.5 থেকে 3 ঘন্টা এই তাণ্ডব চলছে। বিক্ষোভ মানুষ দেখায়, বিজেপির 10টা বাঁদর পুলিশের চাকরকে নিয়ে দেখায় না। বিজেপির ফ্ল্যাগ নিয়ে এরা এখানে করছে। আমি ফ্ল্যাগ হাতে এখানে দাঁড়িয়ে থাকি, আমি কিন্তু বেরিয়ে যেতে পারতাম, আমি ফ্ল্যাগে দাঁড়িয়ে থাকবো। ফ্ল্যাগ থাকবে এখানে যতদিন আমি আছি। কলকাতায় 144 ধারা জারি করে একটা পুলিশ নেই। পুলিশের কাজ কি? পুলিশের কাজ আমাকে মুখ লুকিয়ে গাড়িতে ঢোকানোর নয়, পুলিশের কাজ হচ্ছে মবকে ডিসপার্স করা। ব্লক সভাপতি এতদিন নেচে বেড়াতো, তার ওয়াইফকে টিকিট দিতে হবে। তিনি কোথায়? আদিগঞ্জ ব্লকের একটা, তাদের কাছে আগাম খবর ছিল বিজেপি এটা করবে, তাদের ডবল থাকা উচিত ছিল। যারা দলকে সামনে রেখে এতদিন, আমি কর্মীদের বলছি, আপনারাও চিনে রাখুন, আমরাও চিনে রাখবো, আপনারাও চিনে রাখুন, আমরাও চিনে রাখবো। আগামী দিন লড়াই করতে কে নেমেছে, লড়াইয়ের ময়দানে কে, আর ক্ষীর খাওয়ার সময় কে। এবার মহুয়া মৈত্রকে প্রতিবাদ কুণালে। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। তৃণমূলের অন্তর্কলহ দাবি শ্রমিকের। অত্যন্ত আপত্তিকর কাণ্ড কারখানা হয়েছে। মহুয়া একটি বৈঠক করছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের সবাই ছিলেন, সেখানে জমায়েত করে হামলা হয়েছে, ডিম ছোড়া হয়েছে, এবং সেখানে পুলিশ সেই বেআইনি জমায়েত, বিজেপির জমায়েতকে সরাতে কোনো ভূমিকা পালন করেনি। অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেসের 75-25 ভাগের যেখানে বিচ্যুতি হয়, যারা অভুক্ত ছিল তারা এখন, যারা পরিতৃপ্ত, তাদের দিকে ডিম ছুটছে। এখন পচা ডিম কি ভালো ডিম সেটা তো দেখার দায়িত্ব বিজেপির নয়, পুলিশেরও নয়। পুলিশ দিয়ে কত কন্ট্রোল করবে সরকার? তৃণমূলের নেতারা কোথায়? দারিদ্র ঢাকবার জন্য যারা বিভিন্ন সময় কম্বল বিতরণ করতেন, তার ছবি দিয়ে বড় বড় কাট আউট লাগাতেন, তারা কোথায়? যারা বিরাট বিরাট দুর্গাপুজো করতেন, তারা কোথায়? তারা কেন নামছেন না তাদের কর্মীদের, তাদের হাত থেকে বাঁচানোর জন্য? তৃণমূলকে মারছে। বিজেপির কোন কর্মী যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন, নাম পাঠান, আমরা তাদের বিরত করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যা করছে তৃণমূল করছে। এখন অবশ্য তৃণমূল নামটা আছে কিনা আমার জানা নেই, এখন ওটা নিয়ে তো একটা বিতর্কের বিষয়। ডক্টরস ডে, বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই দিনেই বাংলার স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ফেরানোর শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। বিজেপি বারবারই দাবি করে তৃণমূল জমানায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। হাসপাতাল আছে, ডাক্তার নেই, বিল্ডিং এর গায়ে রং আছে, চিকিৎসার সরঞ্জাম নেই। পালা বদলের পর এবার স্বাস্থ্যের হাল ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, শিব জ্ঞানে জীব পূজা করো। আজকে আমাদের এই রকম একটি দপ্তরকে সত্যিকারে ঠিক জায়গায় পৌঁছে নিতে হবে। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বাঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি যান ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে, সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? বাংলার লোকগুলো ভেলোরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বুধবার প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সেই দিনটিকে ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। বিধাননগরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলা স্বাস্থ্যে দিন বদলের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বিধাননগর মহকুমা হাসপাতালের নতুন নামকরণ করলেন। ডাক্তার বাবুরা চিকিৎসার ক্ষেত্রে তারা কখনোই চান না কোনো রোগী মারা যাক বা তার ক্ষতি হোক। একটা দুটো যে এক্সেপশন নেই তা নয়, আমি সবাইকে ডিফেন্ড করছি না, কিন্তু যে আতঙ্কের পরিবেশ ছিল, যে ভয়ের পরিবেশ ছিল, তার ফলে
যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তার বাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় আইন। ভয় কেটে গেছে, ভরসা এসে গেছে। কিংবদন্তি চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই হাসপাতালের নতুন নাম হল ডাক্তার বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হসপিটাল। সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না। ধর্ম সম্প্রদায় ভেদাভেদ, মত পথের পার্থক্য, ওরা আমরা পছন্দ অপছন্দ থাকতে পারে না। এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? হসপিটালগুলোতে বেহাল অবস্থা, রোগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো, কি অবস্থা করে রেখেছেন স্বাস্থ্য ভবনে, কি অবস্থা করে রেখেছেন মেডিকেল কলেজে। আসুন সবাই মিলে শপথ নিয়ে প্রথমে যদি বেহাল অবস্থার হাল ফেরাতে হয় চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। এবার ফ্ল্যাগ অফ করে ডায়াল 102 পরিষেবার অধীনে অতিরিক্ত 200টি অ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। এই 200টি অ্যাম্বুলেন্স রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে মোতায়েন করা হবে। এগুলি মূলত গর্ভবতী মহিলা ও নবজাতক পরিবহনের কাজে ব্যবহৃত হবে। সরকারি হাসপাতালে রোগীদের জরুরি চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে 10% বেড সংরক্ষণ, এদিন থেকেই এর সূচনা হলো। সরকারি হাসপাতালের রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে বিনামূল্যে 10% শয্যার সংরক্ষণ। স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুমের উদ্বোধন। স্বাস্থ্য ভবনে নবরূপে সজ্জিত প্রেক্ষাগৃহের উদ্বোধন। নদিয়া জেলা ড্রাগ কন্ট্রোল অফিসের উদ্বোধন। পূর্ব বর্ধমানের গলসি উত্তর, হাওড়ার দক্ষিণ মানশ্রী, পূর্ব মেদিনীপুরের রানীচকে 3টি আয়ুষ্মান আরোগ্য মন্দির ও পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ব্লক পাবলিক হেলথ ইউনিটে ল্যাবরেটরির উদ্বোধন। মা ও শিশুর জন্য সঠিক সময়ে সঠিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে জননী পোর্টালের উদ্বোধন। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্র্যাকেট থেরাপি পরিষেবার উদ্বোধন। রাজ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার শুভ উদ্বোধন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। নিউজ 18 বাংলা। দক্ষ চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার চোখেও, কিন্তু সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আরজি করে। পালাবদলের বাংলায় অভয়াকে সম্মান। জাতীয় চিকিৎসক দিবসে অভয়ার নামে অডিটোরিয়াম। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার দফতরে অভয়া অডিটোরিয়াম। অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না, আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। 1 জুলাই বুধবার জাতীয় চিকিৎসক দিবস, বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই দিনে সম্মান জানানো হলো এমন এক চিকিৎসককে যার স্বপ্ন অকালেই শেষ হয়ে গেছে। অভয়া আরজি করে ঘটে যাওয়া নৃশংস অপরাধ যার প্রাণ কেড়ে নিয়েছে। বদলের বাংলায় ডক্টরস ডের দিন চিকিৎসক অভয়াকে সম্মান। পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা, সেখানে একটি অডিটোরিয়াম এখন থেকে অভয়ার নামে। ছোটবেলা থেকে ও যখন ডাক্তার হবে বলতো, আমরা শুধু ওর স্বপ্নটাই পূরণ করে গেছি। যারা আমার মেয়েকে খুন করেছে সেই ডাক্তারদের আমি মানুষ বলেই গণ্য করি না। মানুষ হলে আমার ফুটফুটে সুন্দর মেয়েটার স্বপ্ন এইভাবে ভেঙে যেত না। বিচারের অপেক্ষায় সারা বিশ্ব, আর এই বিচার হলে স্বাস্থ্য দপ্তরের অনেক দুর্নীতি দূর হবে। শুধু ওর বিচারটার জন্য আমি কোথাও কম্প্রোমাইজ হব না।
আইএমএ বেঙ্গল আমাদের সাথে ছিল এবং আজকে যে অভয়ার নামে এই অডিটোরিয়ামটা দেয়া হচ্ছে, এতে সারা জীবন আশা করছি অভয়ার নামটা আমাদের ভেতরে থাকবে, কোনোদিন মুছে যাবে না। 9 আগস্ট 2024 সেদিন ছিল এক শুক্রবার, শোকের বার। কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল আরজি করে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা দুনিয়া, প্রতিবাদের ঝড় ওঠে। নাইট ডিউটিতে নৃশংসতা, চোখে জল নিয়ে রাত জাগে কলকাতা, রাত দখল করে কলকাতা। তৃণমূল জামানায় আরজি করে তদন্ত নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। রাজ্যে পালাবদলের পর ফের খুলেছে আরজি করের ফাইল। সাসপেন্ড করা হয়েছে 3 আইপিএসকে। সিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না, আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। অভয়ার নামে এবার অডিটোরিয়াম। অভয়া আর না, নিউজ 18 বাংলা। অভয়া আর না।